ঝাঁটা মারে। তবে এবার ইভান মুচকি হেসে নিজেও বালতি থেকে ভেজা কাপড় নিয়ে প্রাণপ্রিয়ার দিকে ঝাঁটা শুরু করে। ব্যাস, এখানে দুজনের মাঝে দুষ্টুমি আর হাসাহাসি শুরু হয়ে যায়। এরপর অনেকটা সময় পর ছাদের সিঁড়ি দিয়ে হেলে দুলে নামছে প্রাণপ্রিয়া, তার পিছে ইভান, সেও হেলে দুলে নামছে। তবে তার দু হাতে চারটে খালি বালতি, যেগুলোতে ভেজা কাপড় চোপড় ছিল। নিচতলায় মোড়ায় বসে আছে সেলিনা, পাশে রহমান। আগের থেকে তার শরীরটা কিছুটা ভালো। তিনি সেলিনার সাথে হালকা হেসে হেসে কথা বলছেন। তবে সিঁড়ির দিক থেকে পায়ের শব্দ শুনে সেদিকে তাকাতেই মুখ থেকে হাসি তার চলে গিয়ে কিছুটা গাম্ভীর্যতা চলে আসে। পাশে বসে সেলিনাও খেয়াল করেন, তবে তিনি হাসি মুখে সিঁড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন। কাপড় রোদ্রে দেওয়া শেষ? প্রাণপ্রিয়ার সাথে ইভান কাছে আসতে আসতে বলে, হ্যাঁ আন্টি। আচ্ছা, এখন তাহলে খেয়ে নিও, বেলা অনেক গড়িয়েছে। আর সাথে ইভানকেও। সেলিনা বাকি কথা বলার আগে ইভান বালতি নিচে রেখে নাসূচক মাথা নাড়িয়ে বলে ওঠে। আরে না না আন্টি, আমি কিছু খাবো না। সেলিনা হালকা কপালে ভাঁজ ফেলেন। কেন খাবে না? প্রিয়া যাও। কেন খাবে না? প্রিয়া যাও তো, তুমিও খাও, সাথে ইভানকেও খাবার দাও। হয়তো আমরা এখানে এত ভালো ভালো পদের খাবার নেই, কিন্তু খেয়ে অবশ্যই ভালো লাগবে। ইভান কিছুটা লজ্জাবোধ করে। এভাবে বলবেন না আন্টি, আসলে আমার সত্যিই খিদে নেই। সাথে প্রাণপ্রিয়াও ইভানের সাথে বলে ওঠে। আমারও খিদে নেই আন্টি, আমি পরে খাবো। সেলিনা প্রাণপ্রিয়ার কথা শুনে ধমক দিয়ে ওঠেন। কেন খাবে না? শরীরের অবস্থা দিন দিন কি বানাচ্ছ দেখছো? 50 কেজিও তো মনে হয় না হবে। আহা সেলিনা, খিদে না লাগলে জোল করে খাওয়ার কিছু নেই, মাত্র তো দুপুর হলো। রহমান পাশ থেকে বলে ওঠেন। প্রাণপ্রিয়া মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে আর চোখে ইভানকে দেখে। ইভানও প্রাণপ্রিয়ার দিকে তাকায়। দুজন চোখের ইশারায় কিছু একটা বলে। রহমান প্রাণপ্রিয়ার দিকে তাকান। এখন না খাও, কিছুক্ষণ পর খেতে হবে, না খেয়ে অসুস্থ হওয়া যাবে না। দেখে নাও কত কষ্ট হচ্ছে তোমার, আর অসুস্থ হওয়ার পর কোনো কাজে হাত লাগাতে পারছি না, কারো দেখাশোনা করতে পারছি না। সুস্থ থাকতে হবে আমাদের, ঠিক আছে? আঙ্কেলের কথায় প্রাণপ্রিয়া মাথা কাত করে। এরপর হাত দিয়ে ইভানের হাতে আলতো করে স্পর্শ করে বাইরে যাওয়ার জন্য ইশারা করে। ইভানও ইশারা বুঝে মিসেস সেলিনা রহমানকে বিদায় জানিয়ে বাহিরে চলে যায়। প্রাণপ্রিয়াও হাসি মুখে তাদের কাজের কথা বলে বাহিরে বের হয়। রহমান সদর দরজার দিকে তাকিয়ে হা করে শ্বাস ফেলেন। আশ্রমের প্রতিটা বাচ্চা তার নিজ সন্তানের মতো, সবার জন্য তার অনেক ভালোবাসা। তাদের নিয়ে সে অনেক চিন্তিত থাকেন। কিন্তু প্রাণপ্রিয়া মেয়েটা বড়, তার প্রতি চিন্তা অন্যরকম। বয়সটাই মেয়েটার এমন যে কেউ কিছু একটা বলতে মুখে আটকাবে না। আর সমাজে একজন আশ্রিতা মেয়ের মূল্যই বা কি? সে অবশ্যই চায় হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা সবসময় এমনই থাকুক, সমাজের কালো দিকের নজর তার উপর না পড়ুক, আর কারোর জন্য তার চরিত্রে দাগ না লাগুক। অসহায় মেয়ের লাভ কে না উঠাতে চায়? সেলিনা রহমানকে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বলেন। আমি জানি ভাইজান আপনি কি ভাবছেন, কিন্তু ইভান তেমন ছেলে না, আপনিও জানেন, আমিও। কিন্তু সমাজ জানে না সেলিনা। রহমান গম্ভীর কণ্ঠে বলে দীর্ঘশ্বাস ফেলেন। একটা কথা মনে রাখবে, অসহায় মেয়েদের লাভ যে কেউ ওঠাতে পারবে। আর হ্যাঁ, আমি জানি ইভান খুব ভালো ছেলে, কিন্তু সমাজ দুজনকে ভালো চোখে দেখবে না, কারণ দুজনের দুনিয়া আলাদা। ধরো যদি কোনো দিন কিছু হয়, তাহলে দোষ কার ওপর পড়বে? আমাদের প্রাণপ্রিয়ার ওপর। সবাই বলবে আশ্রমের মেয়ে ধনী ডক্টরের ছেলেকে উস্কিয়েছে, সাথে চরিত্র নিয়েও কথা বলবে মেয়েটার। কিন্তু এখানে ইভানের যে দোষ আছে কেউ দেখবে না, কারণ সে ধনী পরিবারের ছেলে। এই সমাজে তার একটা পরিবার আছে, যেখানে আমাদের প্রাণপ্রিয়া অসহায় আশ্রমের আশ্রিতা। জঙ্গলের মাঝ পথ দিয়ে প্রাণপ্রিয়ার ইভান হাতে বিশাল দড়ি আর কাঠে চওড়া টুকরো নিয়ে দুষ্টুমি করতে করতে ঝিলের থেকে একটু দূরে একটা কাঠের নিচে গিয়ে থামে। জঙ্গলের মাঝে পথ দিয়ে প্রাণপ্রিয়ার ইভান হাতে বিশাল দড়ি আর কাঠে চওড়া টুকরো নিয়ে দুষ্টুমি করতে করতে ঝিলের থেকে একটু দূরে একটা গাছের নিচে গিয়ে থামে। এখানে আসার কারণ দোলনা বাঁধা। প্রাণপ্রিয়ার অনেক শখ এই দোলনা নিয়ে, আর ইভানের আশ্রমের আসার কারণ এটাই ছিল। কিন্তু ছাদে ওই কাপড় রোদ্রে দেওয়া নিয়ে, যাই হোক, সময় নিয়ে দুজন বিশাল গাছের ডালে সুন্দর করে দোলনা বাঁধে। এরপর বাঁধা শেষ হলে খুব খুশি মনে প্রাণপ্রিয়ার দোলনায় বসতে পিছন থেকে ইভান আস্তে ধাক্কা দেওয়া শুরু করে। প্রাণপ্রিয়া খিলখিল করে হেসে ওঠে। সে দুলছে সবুজ ভেজা গাছের নিচে, সামনে কিছু দূরে ঝিল। সুন্দর প্রকৃতির মাঝে সে দোলনায় দুলছে, আর পিছন থেকে ইভান মুগ্ধ দৃষ্টিতে দেখছে। জানিস ইভান, আমার জীবনে কোনো কিছু না থেকেও যা যা আছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি। আর দোয়া করি না থেকেও যা আছে এগুলো সারা জীবন যেন থাকে। ইভান মুচকি হাসে।
আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করুক, আমি এটা দোয়া করব। প্রাণপ্রিয়া হাসি মুখে পিছিয়ে ঘুরে ইভানকে দেখে এরপর কিছুক্ষণের জন্য দুজন চুপ হয়ে যায়। অতঃপর খানিকটা সময় পার হলে প্রাণপ্রিয়া মিনমিন কণ্ঠ শোনা যায়। একটা কথা জিজ্ঞেস করি? ইভান প্রাণপ্রিয়ার পিঠে আস্তে করে ধাক্কা দিয়ে বলে। কর। প্রাণপ্রিয়া ঢোক গেলে কিছুটা হাঁসফাঁস করে। একটা কথা কখনো জিজ্ঞেস করা হয়নি, মানে তুই আমার মতো আশ্রমের সাধারণ একটা ছোট মেয়ের সাথে ফ্রেন্ডশিপ কেন করেছিস? আর কি মানে? ইভান প্রাণপ্রিয়ার কথা শুনে দোলনা আটকে প্রাণপ্রিয়ার দিকে তাকায়। প্রাণপ্রিয়া ঠোঁটে ঠোঁট চেপে চোখ পিটপিট করে। সে 6 বছরের বন্ধুত্বের মধ্যে এমন কথা কখনোই জিজ্ঞাসা করেনি। তুই সাধারণ কে বলেছে? ইভান নরম কণ্ঠে বলে ওঠে। প্রাণপ্রিয়া ঘুরে তার দিকে তাকায়। আমার চোখ দিয়ে যদি নিজেকে কখনো দেখতে পারতি তাহলে তুই বুঝতি তুই কতটা অসাধারণ আর কতটা সুন্দর প্রাণোচ্ছল মনের মেয়ে, যার আশ্রমে থাকা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না, কারণ সে আমার ছোট্ট বন্ধু, আমার 3 বছরের ছোট্ট বেস্ট ফ্রেন্ড, যাকে আমি। জীবনের সুন্দর সময় শেষ হলে খারাপ সময়ও চলে আসে। ওই যে বলে না, বেশি হাসলে কাঁদতেও হয়, তেমনই প্রাণপ্রিয়ার ক্ষেত্রেও। সেই রাতের পর এই যে আজকের দিন, এর মধ্যে দামিয়ানের সাথে তারা দেখা হয়নি। না, এটা বললে ভুল হবে। সে দামিয়ানের চোখে কোনোভাবেই না পড়ার জন্য এক প্রকার পালিয়ে পালিয়ে থাকছে। আর ওই রাতের ঘটনাটাও মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে সুন্দর একটা সময় কাটাচ্ছে। যেমন আপাতত সে দোলনায় রুশির সাথে মাথা টেকিয়ে বসে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। সাথে এখন ইভানও নেই, সে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। বাসা থেকে তার দরকারি ফোন এসেছিল। অন্যদিকে দামিয়ান বসার ঘরে খোলা জায়গাটার সামনে দাঁড়িয়ে ঝিল স্বচ্ছ পানি দেখছে আর ভাবছে ওই আশ্রিতা প্রাণপ্রিয়ার কথা, যাকে সে ওই রাতের পর কেটে যাওয়া দিনগুলির মধ্যে একদিনও দেখেনি। কারণ সে তার থেকে পালিয়ে থাকছে, আর এটা খুবই বিরক্ত। খুবই। ওই মেয়ের পালিয়ে থাকা তাকে আগের থেকে অনেক বেশি আকর্ষণ করে আর তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। এটা খুবই হাস্যকর। একটা তুচ্ছ মেয়ে তার মস্তিষ্ক জুড়ে, কিন্তু এর পরিণাম কি হতে পারে ওই আশ্রিতা কি জানে? সে অবশ্যই চায় ওই মেয়েকে কিছুদিনের বিনোদন হিসেবে দেখতে, তাকে আর তার নিজের জায়গায় রেখে। কিন্তু কামুক বাসনা, সে চায় না তার জীবনে অপ্রয়োজনীয় দাগ। কিন্তু এই মেয়ে। স্যার, আপনার বন্দুক। আকস্মিক পাশ থেকে বলে। দামিয়ান ভাবনা থেকে বের হয়ে পাশে তাকায়। তার বয়সী একজন ছেলে দাঁড়িয়ে, যাকে নিকলায় চলে যাওয়ার জন্য হুমায়ুন তার সাথে রাখার জন্য দিয়েছে, যাতে তার সকল প্রয়োজনীয় কাজ করতে পারে। দামিয়ান গম্ভীর মুখে ছেলেটি থেকে বন্দুক হাতে নিয়ে দেখা শুরু করে। বন্দুকটি শিকার করার বন্দুক। এখানে এত বছর পর আসার পর একবারও সে পাখি শিকারে যায়নি, তাই আজ ভেবেছে যাবে। সামনে দাঁড়ানো ছেলে মানে নিলয় দামিয়ানকে জিজ্ঞাসা করে। স্যার, আমি কি আপনার সাথে শিকারে যাব? দামিয়ান বন্দুক দেখা থেকে চোখ তুলে তাকায়। না। তার ছোট্ট করে উত্তর। অতঃপর সে বের হয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে। সময় এখন বেলা দুপুর গড়িয়ে বিকেল। মাথার উপর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। দামিয়ান হাতে বন্দুক নিয়ে জঙ্গলে ধীর পায়ে হাঁটছে। তার দৃষ্টি আশেপাশে। এই সময়টা পাখি গাছগাছালিতে দেখা যায়, তবে আজ যেন একটাও চোখে পড়ছে না। বিরক্তিতে দামিয়ানের দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে হাঁটার মাঝে সামনে উপরে দিকে বন্দুক তাক করে। আজকাল পাখিরাও বুঝি তার থেকে পালাচ্ছে। সে তাদের কাছে এতটাই ভয়ঙ্কর। ক্রূর হাসে দামিয়ান। তবে এটা ভালো, তাকে ভয় পেলেই তো সে শিকার করতে আগ্রহী হবে। কথাটা ভেবে দামিয়ান সামনের দিকে তাক করা বন্দুক পাশের দিকে ঘুরিয়ে বাঁকা হাসে। দোলনায় দড়ির সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে প্রাণপ্রিয়া। তার খোলা আঁকাবাঁকা চুলগুলো হাওয়ায় উড়ছে। পশ্চিম দিকে সূর্যের আলোয় তার স্নিগ্ধ মুখখানা জলজল করছে। দামিয়ান বন্দুক হাতে ঘাড় কাত করে দেখে এই মেয়েকে সে এখানে আশা করেনি। হঠাৎই তার চোখে পড়েছে। দামিয়ান ঠোঁটের কোণে হাসি নিয়ে আসে, যেন প্রাণপ্রিয়ার উপস্থিতি তার কাছে বেশ ভালো লেগেছে। তবে হঠাৎ বন্দুকের বিকট শব্দ, যা শুনে প্রাণপ্রিয়ার চোখ সাথে সাথে খুলে বসা থেকে দাঁড়িয়ে যায়। অনেকদিন পর দেখা হলো মিস প্রাণপ্রিয়া। খুব নরম হালকা কণ্ঠ দামিয়ানের। প্রাণপ্রিয়ার ভিতরটা ধক করে উঠে। সে তড়িৎ গতিতে পাশ ঘুরে তাকায়। দামিয়ান বাঁকা হেসে বন্দুক সরিয়ে মাটিতে খাড়াভাবে রেখে হাতে ভর দেয়। প্রাণপ্রিয়া চোখ গোল গোল করে দামিয়ানকে দেখে। শেষমেশ এই লোকের সামনে তার পড়তেই হলো। কিন্তু না, তার দ্রুত চলে যাওয়া উচিত ভেবেই ঢোক গিলে দৃষ্টি নত করে পিছনে ঘুরে সোজা হাঁটা ধরে। দামিয়ানের বাঁকা হাসি চওড়া হয়। সে প্রাণপ্রিয়ার যাওয়ার দিকে তাকে আবার বন্দুক হাতে নিয়ে শুট করে। প্রাণপ্রিয়া দ্রুত গতিতে পায়ের কদম ফেলার মাঝে উপর থেকে একটা রক্তাক্ত পাখি তার সামনে পড়তেই থেমে যায়। আর এক কদম পা বাড়ালে এই পাখির জায়গায় তুমি হবে। কিছুটা রুক্ষ কণ্ঠ দামিয়ানের। প্রাণপ্রিয়া নিচে পড়া পাখিটার দিকে তাকায়। ছোট্ট একটা পাখি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, যার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে ধরে মেয়েটা লোকটার এমন শখকে সে ঘৃণা করে। কতটা হৃদয়হীন ব্যক্তি। দুঃখিত, কিন্তু আমার যেতে হবে। পাখিটার দিকে তাকিয়ে প্রাণপ্রিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ফের হাঁটা ধরে। দামিয়ানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। এই আশ্রিতা তার কথা শুনলো না, এত বড় সাহস! সে রাগে হাতের বন্দুক শক্ত করে ধরে প্রাণপ্রিয়ার পায়ের পাশ দিয়ে শুট করা শুরু করে।
প্রাণপ্রিয়া দামিয়ানকে এভাবে শুট করতে দেখে ভয়ে চিৎকার দিয়ে মাটিতে বসে দুহাত দিয়ে মাথা চেপে বলে ওঠে। দয়া করে থামুন, দয়া করে। দামিয়ান থেমে যায়, সে হাসে, কিছুটা শব্দ করেই হাসে, যেন প্রাণপ্রিয়াকে ভয় দেখিয়ে বেশ মজা পেল। প্রাণপ্রিয়া এতদিনের মধ্যে আজ প্রথম ভয়ের সাথে রাগান্বিত চোখে ঘুরে দামিয়ানের দিকে তাকায়। দামিয়ান হাসির মাঝে প্রাণপ্রিয়া রাগান্বিত মুখ দেখে চোখ সরু করে আবার বন্দুক তাক করতে প্রাণপ্রিয়া কান্নারত চোখে মাথা নত করে কাপা কাপা হাত দুটো মুষ্টিবদ্ধ করে। দামিয়ান বন্দুক সরিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে প্রাণপ্রিয়ার কাছে এগিয়ে যায়। আমাকে ভয় পাও প্রাণপ্রিয়া, এটা তোমার মুখে মানায়। প্রাণপ্রিয়া চোখ তুলে তাকায়। দামিয়ান হাঁটু ভেঙে তার সামনে বসতে সে দ্রুত সরে যায়। কেন আপনি আমার সাথে? বাকি কথা বলার আগে দামিয়ান বলে ওঠে। কারণ তোমার অস্তিত্ব আমাকে বিরক্ত করে। খুবই বিরক্তিকর একটা মেয়ে তুমি। তাহলে আমাকে যেতে দিন। কান্নারত কণ্ঠ প্রাণপ্রিয়ার। দামিয়ান পূর্ণ দৃষ্টিতে প্রাণপ্রিয়াকে দেখে। তুমি একজন আশ্রমের রাজনীতিটা ছাড়া কিছুই না। আমি চাই আমার জীবনে সবকিছু নিজের জায়গায় থাকুক, কোনো অপ্রয়োজনীয় কিছু প্রয়োজনীয় না পড়ুক। কিন্তু তুমি বিরক্তিকর মেয়ে, তোমার একদম উচিত হয়নি আমার সামনে আসা। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে ধরে। সে এমন কি করেছে তাকে এভাবে বলছে? সে তো সামনে পড়তে চায়নি। কথাগুলো মনে মনে ভেবে প্রাণপ্রিয়া দৃষ্টি নত করে চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। দামিয়ানের দৃষ্টি তীব্র হয়, সে প্রাণপ্রিয়ার চোখে জল দেখে, যা তার ফর্সা নরম গাল বেয়ে পড়ছে। এটা তৃপ্তিদায়ক ছিল। সে বাঁকা হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। চলো আজ তোমাকে স্বীকার করা যাক, বিকজ ইউ লুক লাইক আ লিটল বার্ড। প্রাণপ্রিয়া জলে ভরা দৃষ্টিতে দামিয়ানকে দেখে। দামিয়ান আবার তার দিকে বন্দুক তাক করে। প্রাণপ্রিয়ার মনে আসে সে কিশোরী থাকতে ঠিক এভাবে তার দিকে বন্দুক তাক করেছিল। সে ভয় পেয়েছিল এবং এই লোককে ভয়ঙ্কর মনে হয়েছিল। হ্যাঁ, সে আসলে ভয়ঙ্কর, হৃদয়হীন, নির্দয়। সে এতটুকু বুঝতে পারছে এই লোকটা সহ্য করতে পারে না তাকে। সে তার কাছে অত্যাধিক বিরক্তির। কিন্তু কেন? দামিয়ান দৃষ্টি তীক্ষ্ণ করে এই মেয়েকে এভাবে দেখে তার ভালো লাগছে, কারণ সে কান্না করছে। সে জানতো না কোনো মেয়ে কান্না করলে এতটা ভালো লাগে। It suits your face, Pranpriya. I'm interested in watching it again and again. বলেই দামিয়ান বন্দুক তার দিক থেকে সরায়। কেন এমন ব্যবহার করছেন? কি করেছি আমি? দামিয়ানের দিকে দৃষ্টি রেখে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে প্রাণপ্রিয়া। দামিয়ান হালকা হাসে। এর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তুমি শুধু তোমার জায়গায় থাকো, যতটুকু তোমার থাকা প্রয়োজন, যেমন শুধু বিনোদন হিসেবে। আবরার ম্যানশনে বসার ঘরে মিসেস রাইমা আর সারা বসে আছে। আজ দুদিন হবে সারাই বাসায়। দুজনের মধ্যে পশু পার্টি নিয়ে কথা চলছে। তাদের সামনে টেবিলে রাখা পার্টির কিছু ইনভাইটেশন কার্ড। হুমায়ুনের কথা মতো এঙ্গেজমেন্টের আগে এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করার জন্য বিশাল বড় পার্টি আয়োজন করা হয়েছে, যেখানে আত্মীয় স্বজন, ব্যবসায়িক যত পার্টনার সবাই আসবে। শপিং কবে যাচ্ছ সারা? সময় তো বেশি নেই। কাল যাবো আন্টি, ড্রেস এখনো আসেনি। ও আচ্ছা। সারা কার্ডের দিকে তাকিয়ে কার্ডের চারিপাশে আঙ্গুল বুলায়। আন্টি, আমি কি আমার একটা বন্ধুকে ইনভাইট করতে পারি পার্টিতে? অবশ্যই পারো। এটা জিজ্ঞেস করছো কেন? অ্যাকচুয়ালি আন্টি, আমার বন্ধু মানে আমি আশ্রমের প্রাণপ্রিয়ার কথা বলেছি। সারার কথা শুনে রাইমা অনেকটাই অবাক হন, তবে মুহূর্তে মুখে স্বচ্ছ হাসি নিয়ে সারা গালে হাত দিয়ে বলেন, তোমার মতো মেয়ে হয় না সারা। ভাইজান একদম ঠিক মেয়েকে দামিয়ানের জন্য পারফেক্ট মনে করেছেন। তুমি সত্যিই অসাধারণ মেয়ে। একটা আশ্রমের মেয়েকে নিজের বন্ধু বলছো, তাকে পার্টিতে ইনভাইটও করতে চাইছো। আসলে আন্টি, মেয়েটাকে আমি অনেক বছর ধরেই চিনি, খুব মিষ্টি একটা মেয়ে। রাইমা সারার গাল থেকে হাত সরান। সেই তাকে ইনভাইট করবে তোমার বন্ধু হিসেবে। তাকে প্রতিটা গেস্টের মতোই স্পেশালভাবে ট্রিট করা হবে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি এখন উঠি। বলেই সারা হাতের কার্ডটা নিয়ে বসা থেকে উঠে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরে। তবে হাঁটার মাঝে তার মুখের হাসিটা আস্তে আস্তে চলে যায়। আশ্রমে সদর দরজার কাছে মন খারাপ করে বসে আছে প্রাণপ্রিয়া। দৃষ্টি তার সামনের অন্ধকার উঠানে। উঠানের ঝলমলে লাইট আজ নষ্ট হয়ে গেছে, তাই উঠানের বেশিরভাগ অংশ অন্ধকার। প্রাণপ্রিয়া দীর্ঘশ্বাস ফেলে। সেভাবে দামিয়ানের কথাগুলো, তার ব্যবহার, কতটা নির্দয় ব্যক্তি সে। একটা মানুষ তার কাছে বিনোদন হিসেবে মনে হয়, তার কাছে আমার কান্না ভয় ভালো লাগে। সে এটা তাকে বুঝিয়েছে। প্রাণপ্রিয়ার মনে আসে সুফিয়া বলেছিল বড় সাহেবের মতো দামিয়ানও দয়ালু। তাহলে তার সাথে শুধু শুধু কেন এমন করলো? তার একদম পছন্দ না ওই লোককে। হ্যাঁ, পছন্দ না। এরকম নির্দয় নিষ্ঠুর ব্যক্তির উপর তার ঘৃণা। সে আর ভয় পাবে না, কারণ সে চায় আমি ভয় পাই। এখানে বসে আছো কেন প্রিয়া? পেছন থেকে রহমান প্রাণপ্রিয়ার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করে ওঠেন। প্রাণপ্রিয়ার ভাবনা থেকে বের হয়ে অন্ধকার উঠোনের দিকে তাকিয়ে বিরস কণ্ঠে বলে, এমনি আঙ্কেল, ঘরে ভালো লাগছিল না।
রহমান ভেতর থেকে আসা হালকা আলোয় প্রাণপ্রিয়ার দিকে তাকিয়ে তার মাথায় হাত বোলান, এরপর নিজেও পাশে বসেন। মন খারাপ নাকি? প্রাণপ্রিয়া দুদিকে মাথা নাড়ায়, মানে না। রহমান স্বচ্ছ হাসেন, তার হাত আবার প্রাণপ্রিয়ার মাথায় রেখে বলেন, তোমাকে চুপচাপ মানায় না, সব সময় হাসি খুশি মেয়ে হয়ে থাকবে, যেমনটা সব সময় থাকো, আমি এটাই দোয়া করি। প্রাণপ্রিয়া আঙ্কেলের দিকে তাকায়। রহমানের মুখে হাসি, সে হা করে শ্বাস ফেলেন। ছোট প্রাণপ্রিয়া, দেখতে দেখতে কত বড় হয়ে গেছো। আমি এটাও দোয়া করি তুমি আরও বড় হও, আর নিজের বুঝতে শেখো, মানুষ চিনতে শেখো, দুনিয়া চিনতে শেখো, কারণ তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। সকাল হতে না হতেই খবর এসেছে আশ্রমে প্রাণপ্রিয়াকে আবরার মেনশনে যাওয়ার জন্য, যেটা শুনে প্রথম প্রাণপ্রিয়া নাকচ করল। যখন তাকে বলা হয় সারা যেতে বলেছে, তখন না চাইতেও সে রাজি হয়, কারণ সারা ছিল নাছোড়বান্দা একটা মেয়ে। সে যেমনটা চায় তেমনটাই হতে হয়। সে যখন আবরার মেনশনে আসে আর প্রাণপ্রিয়ার সাথে দেখা করতে চায়, প্রাণপ্রিয়ারও তখন দেখা করতেই হয়, নাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য সে একটার পর একটা সার্ভেন্ট পাঠাতে থাকে। আর তার সাথে পরিচয় হওয়ার পর এমনই প্রথম প্রথম হয়েছিল, যার কারণে এখন সারা যেতে বললে আর নাকচ করে না। তাই সে সেলিনার কাছ থেকে বলে রওনা হয় আবরার ম্যানশনের উদ্দেশ্যে। গার্ডেন সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে সারা, দৃষ্টি সামনের বেলি ফুল এর গাছটার দিকে। এই গাছটায় ফুলে ফুলে সাদা, আশেপাশে সুঘ্রাণ ছড়াচ্ছে। ম্যাম, আপনার কার্ড। একজন মহিলা সার্ভেন্ট এসে বলে ওঠে। সারা বেলি ফুলের গাছের দিকে তাকিয়ে নিজের হাত বাড়ায়। মহিলা সার্ভেন্ট নিয়ে আসা কার্ড সারার হাতে রাখে, একটু দূরে সরে দাঁড়ায়। সারা হাতের কার্ডের দিকে তাকিয়ে হালকা বাঁকা হাসে। তার হাতের কার্ডটি ইনভাইটেশন কার্ড, যেটা সে প্রাণপ্রিয়াকে দেওয়ার জন্য নিয়েছিল। তার হাসি চওড়া হয়, তবে এই হাসিতে কিছু একটা লুকানো। কিন্তু সেটা কি? সে কি মন থেকে চায় না প্রাণপ্রিয়া পার্টিতে আসুক? হ্যাঁ, অবশ্যই চায়, কিন্তু এখানে তার বলা বন্ধুত্ব বা ভালো সম্পর্কের জন্য না। সে চায় তাকে ছোট করা আর তার অবস্থান বোঝানোর জন্য, কারণ সে চায় না দামিয়ানের নজর তার দিকে কখনো পড়লেও প্রাণপ্রিয়ার দিক থেকে কিছুই থাকুক। সে এটা জানে প্রাণপ্রিয়া নম্র ভদ্র ভালো একটা মেয়ে, তবুও মন বদলাতে কতক্ষণ, যতই হোক সে অসহায় মেয়ে। আর দামিয়ানের জন্য তার মনে কিছুই নেই। কিন্তু মমের বোঝানোর কথাগুলো ফেলে দেওয়ার মতো ছিল না। সে অবশ্যই সবকিছুর যোগ্য, না থাকুক ভালোবাসা দামিয়ান, আর তার মধ্যে তার নামের পিছে আবরার নাম বসবে, এটাই তার পাওয়া। আর দামিয়ানের নজর কার উপর পড়লো নাকি না, এটা তো তার কিছুই যায় আসে না। কিন্তু প্রাণপ্রিয়া, সারার কার্ড ধরে রাখা হাত শক্ত হয়। দামিয়ান রাশিয়াতে বড় হয়েছে, তার বিদেশি কালচার অনেকটাই উগ্র। জীবনে এক নারী থাকা সত্ত্বেও অন্য নারীর উপর নজর যাওয়া তাদের কাছে স্বাভাবিক, কিন্তু ভেতর থেকে হালকা ছটফট করে ওঠে সারার। চোখে ভেসে ওঠে রেস্টুরেন্টে দামিয়ানের দৃষ্টি প্রাণপ্রিয়ার দিকে কতটা গভীর ছিল। সারা হাতের কার্ডটা টেবিলে ঠাস করে রাখে। একজন আশ্রমের মেয়ে, যার সাথে তার যতই ভালো পরিচিত থাকুক, সে তার বরাবর হবে, তার ফিয়ন্সের নজরে পড়বে, এটা কখনোই হবে না। সারার এসব ভাবনার মাঝে রাইমা তার বরাবর সোফায় এসে বসেন। তার সাথে একজন সার্ভেন্টও ছিল, যে হাতে করে চায়ের ট্রে নিয়ে এসে তাদের সামনে টেবিলে রাখে। কি ভাবছো সারা? হাসি মুখে রাইমা জিজ্ঞাসা করে ওঠে। সারা রাইমার উপস্থিতি আর তার প্রশ্নে খুব স্বাভাবিকভাবে ভাবনা থেকে বের হয়ে উত্তর দেয়, কিছু না আন্টি। দুজনের কথার মাঝে দামিয়ানও ফোনে কারোর সাথে কথা বলতে বলতে সারার পাশে বসে। সারা দামিয়ানের দিকে ঘুরে তাকায়। দামিয়ান কালো রঙের পোলো টি শার্ট পরা, যা ফর্সা চিন করা শরীরে আটশার্ট, সিল্কি চুলগুলো ভেজা কপালের দিকে পড়ে আছে, হয়তো কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। দামিয়ান কান থেকে ফোন নামিয়ে মোবাইলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, I don't like being started at. সারার মুখ থমথমে হয়ে যায়, সাথে সাথে সে চোখ সরিয়ে ফেলে। সরি। রাইমা চায়ের কাপে চা ঢেলে কাপ দামিয়ানের সামনে রেখে আর এক কাপ সারার দিকে দিয়ে নিজের জন্য রাখা চায়ের কাপ হাতে নিয়ে ঠোঁট ছোঁয়ান। সারা চায়ের কাপ হাতে নেয়। দামিয়ানও মোবাইলের দিক থেকে চোখ সরিয়ে চায়ের কাপ নেওয়ার মাঝে চোখ পড়ে টেবিলের উপর রাখা ইনভিটেশন কার্ডের দিকে। সকালের মিষ্টি রৌদ্র চারিপাশে ঝলমল করছে। প্রাণপ্রিয়া ধীর পায়ে জঙ্গলের ঝিল পার হয়ে আবরার ম্যানশনের গার্ডেনে আসতে দূর থেকে দেখতে পায় সোফায় সারা বসা, আর পাশে প্রাণপ্রিয়ার ভেতরটা চিপ দিয়ে ওঠে। মনে আসে কালকে দামিয়ানের ব্যবহার। তার পা থেমে যায়, চোখে মুখে অন্ধকার চলে আসে। সে এই লোক থেকে দূরে থাকতে চাইলেও কোনো না কোনো কারণে তার নিজেরই সামনে যেতে হয়। এটা অস্বস্তির, ভীষণ অস্বস্তির। কিন্তু না, স্বাভাবিক থাকতে হবে, সে ভয় পাবে না। আর কেনই বা ভয় পাবে? ওই লোক চাইলেই তার ভয় পেতে হবে এমন কোনো কারণ নেই। নিজেকে নিজে ভয় না পাওয়ার জন্য নানানভাবে বোঝাতে থাকে প্রাণপ্রিয়া। এরপর বড় একটা নিঃশ্বাস নিয়ে বড় বড় কদম ফেলে আবারও হাঁটা শুরু করে। সোফায় বসা চুপচাপ চা পান করছে তিনজন। হালকা মৃদু বাতাস তাদের গা ছুঁয়ে যাচ্ছে। ঝলমলে রৌদ্র তাদের মাথার উপর ছাউনি থাকার জন্য স্পর্শ করতে পারছে না। শুভ সকাল সারা আপু।
মিষ্টি সুরেলা কণ্ঠ প্রাণপ্রিয়ার। সারা পাশে তাকায়। প্রাণপ্রিয়া দৃষ্টি নত করে সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। দামিয়ান কাঁপে চুমুক দেওয়া অবস্থায় চোখ তুলে প্রাণপ্রিয়াকে দেখে। সারা মুখে হাসি নিয়ে বলে। প্রাণপ্রিয়া দৃষ্টি তুলে দুঃখিত আপু, আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হলো। বলেই পাশে রাইমার দিকে তাকায় প্রাণপ্রিয়া। শুভ সকাল আন্টি। রাইমা সৌজন্যমূলক হেসে মাথা নাড়ান, অতঃপর আবার দৃষ্টি নত করে দামিয়ানকেও মিনমিন কণ্ঠে শুভ সকাল জানায়। দামিয়ানের ঠোঁটে হালকা বাঁকা হাসি দেখা যায়। সারা টেবিলের উপর রাখা কার্ড হাতে নিয়ে হাসি মুখে প্রাণপ্রিয়ার দিকে ধরে বলে, তুমি এসেছো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। প্রাণপ্রিয়া বিস্মিত হয়। সে সারার দেওয়া কার্ডের দিকে এক নজর তাকিয়ে আবার সারার দিকে তাকায়। সারা ইশারা করে কার্ড নেওয়ার জন্য। প্রাণপ্রিয়া কাপা কাপা হাতে কার্ড নেয়। তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে প্রিয়া, আর এসেই প্রথম আমার সাথে দেখা করবে। প্রাণপ্রিয়া মাথা নাড়ায়। সারা খুশি হয়। গুড, এখন তাহলে আমার জন্য একটা কাজ করো। ওই যে দেখো, তোমার পিছে বেলি গাছে অনেক ফুল ফুটে আছে, আমার জন্য একটা মালা বানিয়ে দাও, পারবে? প্রাণপ্রিয়া পিছে ঘুরে বেলি ফুল গাছটার দিকে তাকায়, অতঃপর ঢোক গিলে ঠোঁটে হালকা হাসি টেনে বলে, জি পারবো। সারার ঠোঁটের হাসি চওড়া হয়। ঠিক আছে, তাহলে যাও। প্রাণপ্রিয়া মাথা কাত করে সে নিঃশব্দে ধীর পায়ে মালা বানানোর জন্য ফুল তুলতে চলে যায়। প্রাণপ্রিয়া চলে যেতেই রাইমা অত্যন্ত হাসি মুখে সারার প্রশংসা করা শুরু করে। সারা চায়ের কাপে ঠোঁট চুইয়ে বাঁকা হেসে ঘাড় ঘুরিয়ে দামিয়ানকে দেখে। দামিয়ান কাপে ঠোঁট চুয়েছে, তবে তার দৃষ্টির সামনে প্রাণপ্রিয়ার দিকে। প্রাণপ্রিয়া বেরি গাছের কাছে গিয়ে ফুল তোলা শুরু করেছে। ফুলগুলো সে স্কার্ফে রাখছে। ঝলমলে রৌদ্র তাকে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে তা দামিয়ানের আপাতত মোহভরা দৃষ্টি দেখলেই বোঝা যাবে। সারা দাঁত চেপে প্রাণপ্রিয়ার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে ওঠে, আমার গোলাপ ফুলের মালাও চাই। প্রাণপ্রিয়া দূর থেকে সারার দিকে তাকায়, অতঃপর আদেশ মতো পাশে গোলাপ গাছ থেকে গোলাপ ফুল নেওয়া শুরু করে। কাঁটাযুক্ত গোলাপ গাছের ফুল নেওয়ার সময় প্রাণপ্রিয়ার হাতে কাটার আঁচল লাগতেই ফর্সা হাতে জায়গায় জায়গায় লাল হয়ে যায়। সারা বাঁকা হাসে। দামিয়ান হাতে চায়ের কাপ টেবিলে রেখে সারার দিকে তাকায়। সারার ঠোঁটের হাসি দেখে বোঝা যাচ্ছে সে বিনোদন পাচ্ছে। দামিয়ানের চোয়াল শক্ত হয়। সে জানতো প্রাণপ্রিয়া বিরক্তকর একটা মেয়ে, তাকে যা বলা হবে কোনো দ্বিধা ছাড়া সে তাই করবে। আর সারা এর বিনোদন সব সময় নেয়। তাকে দেখেই বোঝা যাচ্ছে এর মানে পার্টিতে ইনভাইট করার কারণ অবশ্যই আছে। সেটা হোক সবার কাছে অসহায় আশ্রমের মেয়েকে ইনভাইট করে ভালো সাজা বা অন্য কোনো বিষয়ে বিনোদন নেওয়া। তবে এখন এই আশ্রিতা শুধু তার বিনোদনের জন্য শুধু সে উপভোগ করবে এমনটা ভাবা তার জীবনের প্রথম ছিল। তাকে কারোর সাথে ভাগ করবে না, সে কারোর সাথে না। ইনভাইটেশন কার্ড হাতে নিয়ে প্রাণপ্রিয়া আশ্রমে ফিরে এসেছে। এত বড় লোকের পার্টিতে ইনভাইট পাওয়ার জন্য তার চোখে মুখে এখনো বিস্ময়। সে ভাবতে পারছে না এমন পার্টিতে তাকে অবশ্যই যাওয়ার জন্য বলা হয়েছে। আশ্রমে বসার ঘরে বসে আছেন সুফিয়ার সাথে রহমান সেলিনা। সুফিয়া রহমানের সুস্থ হওয়ার কথা শুনে তার সাথে দেখা করতে এসেছেন। আসার সময় কিছু ফল মিষ্টিও নিয়ে এসেছিলেন, যা সেলিনা প্লেটে পরিবেশন করে টেবিলের উপর রেখেছে খাওয়ার জন্য। প্রাণপ্রিয়া বিস্মিত ভাবনা নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই তাকে চোখে পড়ে তাদের। এত দেরি হলো যে? সেলিনা বলে ওঠেন। প্রাণপ্রিয়া ভাবনা থেকে বের হয়। স্যার আপুকে ফুলের মালা গেঁথে দিয়েছিলাম তাই। সুফিয়া দুজনের কথোপকথনে প্রাণপ্রিয়ার হাতের দিকে চোখ যেতেই তিনি অবাক কণ্ঠে বলে ওঠেন, আরে তোমার হাতে কি কালকের পার্টির ইনভিটেশন কার্ড না? সুফিয়ার কথা শুনে সেলিনার সাথে রহমানও প্রাণপ্রিয়ার হাতের দিকে তাকায়। প্রাণপ্রিয়া চোখ পিটপিট করে। হ্যাঁ, ইনভিটেশন কার্ড। সুফিয়া মুখে অত্যন্ত খুশি নিয়ে বলে, আরে বাহ, এত বড় পার্টিতে তুমি ইনভাইট। পাশ থেকে সেলিনা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করেন, কে করলো ইনভাইট তোমাকে? প্রাণপ্রিয়া হাতের কার্ডের দিকে তাকায়। শেষের কথাটা প্রাণপ্রিয়া স্যার আপু, তবে আমি যাব না ভাবছি। হালকা থেমে থেমে বলে, কারণ না গেলে সারা আবার আরেক ঝামেলা। তবুও সুফিয়া চোখ বড় বড় করে গালে হাত দিয়ে বলেন, কি বলছো, যাবে না কেন? প্রাণপ্রিয়া হা করে শ্বাস ফেলে। আমি সেখানে গিয়ে কি করব? আমার না যাওয়াই ভালো হবে। রহমানও মাথা নাড়ান। হ্যাঁ, এত বড় লোকদের মাঝে আমরা খালি চোখে না দেখার মতো আর একটা মেয়ে একা একা সেখানে কি করবে? সুফিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। একদমই না প্রিয়া, অবশ্যই যাবে। বড় লোকদের এমন পার্টিতে ইনভাইট পাওয়া চারটেখানে কথা না। কত ভালো ভালো খাবার থাকবে, কত সুন্দর পরিবেশ। এই প্রিয়া, বোকাদের মতো কথা বলো না। আমি শুনেছি পার্টিতে আবরার পরিবারের সকল পরিচিত মানুষদের দাওয়াত দেওয়া হয়েছে। এর মানে তোমার বন্ধু কি যেন নাম, ও ইভান, তাদের পরিবারকেও দাওয়াত দেওয়া হয়েছে। ইভানের কথা শুনে প্রাণপ্রিয়া চঞ্চল ভঙ্গিতে বলে, কি সত্যি? সুফিয়া মাথা নাড়ান। হ্যাঁ সত্যি, এমনটাই আমি শুনেছি। এখন তুমি পার্টিতে না যাওয়ার কথা বলো না। এখন তোমার ভাবার সময় কাল তুমি কেমন করে পার্টিতে যাবে আর তোমার সব থেকে সুন্দর জামাটা পরবে।
জামার কথা শুনে প্রাণপ্রিয়া মুখ চুপসে যায়, কারণ তার কাছে জামা কাপড় আছে। কিছুদিন আগে সেলিনা কিনে দিয়েছিল, কিন্তু এমন পার্টিতে যাওয়ার মতো জামা তো তার কাছে নেই। সেলিনা প্রাণপ্রিয়ার মুখের দিকে তাকিয়ে হাঁ করে শ্বাস পেলেন। সুফিয়া প্রাণপ্রিয়ার মুখ চুপসে যেতে দেখে বলেন, কি হলো, মুখ চুপসে গেল কেন? সোফায় বসে থাকা সেলিনা বলে ওঠেন, প্রিয়া ভালো সুন্দর একটা জামা নিতে কত টাকা লাগবে? প্রাণপ্রিয়া আন্টির মুখ থেকে আবার জামা কেনার কথা শুনে দ্রুত বলে ওঠে। আন্টি দয়া করে আপনি। সেলিনা হাত উঁচু করে প্রাণপ্রিয়াকে থামিয়ে দেয়, তবে প্রাণপ্রিয়া থেমে গেল, ফের আবার বলা শুরু করে, না আন্টি, আর না, আমার কোনো জামা লাগবে না, যা আছে আমি তাই পরে যাব। সুফিয়া দুজনের ইমোশনাল ড্রামা শুরু হওয়ার আগে হালকা উঁচু কণ্ঠে বলেন, এখন তোমার শুরু হয়ে যেও না, দয়া করে জামার ব্যাপারটা আমার উপর ছাড়ো। উত্তরা ডিজাইনার হাউসে আয়নার সামনে দাঁড়িয়ে সারা নিজেকে আয়নার মধ্যে দেখছে। কালকের পার্টির থিম অনুযায়ী ব্ল্যাক কালার ওয়েস্টার্ন শাড়ি নিজের জন্য পছন্দ করেছে সে, যা তার অ্যাট্রাকটিভ ফিগারে একদম পারফেক্ট। অন্য পাশে আহনাফ আর দামিয়ান নিজেদের জন্য স্যুট পছন্দ করে সোফায় গিয়ে বসে। আমাকে কেমন লাগছে? মেয়েদের জামা কাপড়ের দিক থেকে সারা হাসি মুখে দুজনের কাছে আসতে আসতে জিজ্ঞাসা করে। দামিয়ান পায়ের উপর পা তুলে সারাকে পা থেকে মাথা অবধি দেখে পাশে বসে আহনাফের চোখ স্থির হয়ে গেছে সারার দিকে। You look so beautiful today, as always, my lady. সারা খুশি হয়, থ্যাংক ইউ দামিয়ান। অতঃপর পাশে বসে আহনাফের দিকে তাকায়। ব্রাদার ইন ল, তোমারও উচিত আমাকে প্রশংসা করা। আহনাফ চমৎকার হাসে। কি বলে তোমাকে প্রশংসা করব? যাই বলবো কম হয়ে যাবে। সারা শব্দ করে হেসে উঠে। এটা এই বছরের সবচেয়ে বেস্ট ডায়লগ ছিল তোমার। যাই হোক, আমি দেখি আরও কিছু পছন্দ হয় কিনা। তারা চলে যায়। আহনাফ সারার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। দামিয়ানের দৃষ্টি আশেপাশে, সে বসা থেকে উঠে ধীর পায়ে হাঁটা শুরু করে। তাদের সাথে নীলায়ও ছিল, সেও দামিয়ানের পিছে পিছে যায়। আহনাফ দামিয়ানকে যেতে দেখে নিজেও বসা থেকে উঠে একা একা এখানে আর কি করবে। উত্তরা ফ্যাশন হাউসে বাংলাদেশের টপ ডিজাইনারের যত কালেকশন আছে এখানে পাওয়া যায়। আপাতত এখানে দামিয়ান তারা আছে বলে কোনো কাস্টমার নেই। দামিয়ান ধীর পায়ে হেঁটে মেয়েদের কালেকশনে গিয়ে সাদা রঙের একটা ড্রেসের সামনে গিয়ে দাঁড়ায়। দামিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়ও এক পাশে দাঁড়ায়। নিলয়, জি স্যার। দামিয়ান নিলয়ের দিকে এক নজর তাকিয়ে ফের ড্রেসের দিকে তাকায়। পেছন থেকে আহানাফও ড্রেসটা এক নজর দেখে, এরপর মনে মনে বলে, আমার গিফট অনেক পছন্দ। আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছে প্রাণপ্রিয়া, তার সামনে দাঁড়ানো একজন লাল পোশাক পরা ডেলিভারি বয়। এই যাবো, এই লেখাটা নিচে। সাদা কাগজে সারি সারি খামের নিচে ডেলিভারি বয় সাইন করার জায়গাটা দেখিয়ে দেয় প্রাণপ্রিয়াকে। প্রাণপ্রিয়া দ্রুত হাতে সাইন করে সৌজন্যমূলক হেসে সাদা কাগজ আর কলম ডেলিভারি বয়ের দিকে বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ আপু। কাগজটা হাতে নেয় ডেলিভারি বয়, এরপর কালো রঙের বিশাল আকারের একটা বক্স প্রাণপ্রিয়ার হাতে ধরিয়ে চলে যায়। প্রাণপ্রিয়া ডেলিভারি বয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে এরপর নিজের হাতের বক্সের দিকে তাকায়। তার কৌতূহল দৃষ্টি বক্সটার উপর। একটা ড্রেসের জন্য এত বড় বক্স। যাই হোক, সে ঘুরে আশ্রমের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায় আর ভাবতে থাকে কালকের কথা। সুফিয়া বলেছিলেন জামার ব্যাপারটা সে দেখবে, আর সে অল্প টাকায় খুব ভালো জামা কিনে দিতে পারবেন। তার কথা শুনে প্রথম সেলিনা টাকা দিতে চাইলে প্রাণপ্রিয়া দ্রুত ঘর থেকে তার ছবি আর্ট করার জন্য যা টাকা পেয়েছিল সেগুলো এনে সুফিয়ার হাতে দিয়েছিল আর বলেছিল, আপনার যা পছন্দ হবে আমাকে কিনে দিবেন। সুফিয়া স্বচ্ছ হেসে প্রাণপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে আশ্রমের ঠিকানা নিয়ে চলে গিয়েছিলেন। তবে আজ আপাতত তার অল্প টাকা দিয়ে এত বড় বক্সে জামা, এটা অবাক করার বিষয় ছিল। টেবিলের উপর কালো রঙের বক্সের দিকে আশ্রমের সবার কৌতূহল ভরা দৃষ্টি। প্রাণপ্রিয়া বক্সে লাগানো স্কচ টেপগুলো একটা একটা করে ছুটিয়ে নিজেও কৌতূহল নিয়ে বক্সটার এদিক ওদিক দেখে খুলে, তবে খুলতেই তার চক্ষু চড়ক গাছ, সাথে হাতও থেমে যায়। কারণ বক্সের ভেতরে সাদা রঙের ড্রেস, যেটা তার কল্পনার বাইরে ছিল। এখানে শুধু ড্রেস বললে ভুল হবে, সাথে ছিল ম্যাচিং জুতো আর জুয়েলারি। স্যার, আপনার কথা মতো আশ্রমে গিফট পৌঁছে গেছে। পকেটে হাত গুজে জানালার সামনে দাঁড়িয়ে থাকা দামিয়ান হালকা ঘাড় ঘুরিয়ে এক নজর নিলয়কে দেখে। গুড, নাও ইউ ক্যান গো অ্যাবাউট ইউর ওয়ার্ক। নিলয় হালকা মাথা নত করে অতঃপর নিঃশব্দে পায়ে ঘরে থেকে বের হয়ে যায়। নিলয় যেতেই দামিয়ানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির দেখা মেলে। আবরার মেনশনে আজকের পার্টি ছিল বিশাল আয়োজন। সেখানে ঢাকার অনেক বড় বড় বিজনেসম্যান আর তাদের ছেলেমেয়েরা আসবে। আর ওই আশ্রমের আশ্রিতা, তাদের মধ্যে ছিল অতি সামান্য গরিব অসহায় একটা মেয়ে। তার থেকে কী ধরনের বিনোদন সারা নিতে পারে তা স্পষ্ট ছিল। সে হাসে। অবশ্যই বিনোদন তৃপ্তিদায়ক হতো যদি সে এমনটা ভাবত, কিন্তু ভেবেছে সারা, তাই তার বিনোদন নেওয়ার পথ সে আটকে দেবে, এবং দিয়েছেও। কথাগুলো ভেবে দামিয়ান তার পাশে ছোট্ট একটা বক্সের দিকে তাকায়, যেটা যাওয়ার কথা ছিল আশ্রমে। নিলয়ের মাধ্যমে তার
দেওয়া গিফট বক্সের সাথে পরিবর্তন করে দিয়েছে। বক্সটির মধ্যে কি থাকতে পারে অনুমান করা কঠিন নয়, কারণ এর খবর সে কালই নিয়েছিল। বেলা গড়িয়ে সন্ধ্যা, চারিপাশে অন্ধকার নামছে। আজকের দিনের সময়টা যেন চোখের পলকে কেটে গেল, তবে আশ্রমের বিস্ময় আর কৌতূহল এখনও কাটেনি। আপাতত বসার ঘরে সকলের প্রাণপ্রিয়ার জন্য অপেক্ষা করছে। নতুন ড্রেস পরে তাকে কেমন দেখায় দেখার জন্যে। সবার এমন অপেক্ষা করার মাঝেই আশ্রমের সদর দরজা দিয়ে প্রবেশ করে ইভান। তার পরনে কালো রঙের কোট প্যান্ট, কালো জুতো, কালো দামি ঘড়ি, সবসময় কপালে পড়ে থাকা চুল একদম পারফেক্টভাবে জেল দিয়ে সেট করে রাখা। এই প্রথম তাকে বয়সের তুলনায় বড় লাগছে, আর আগের থেকে বেশ হ্যান্ডসামও। সকলের সদর দরজা দিয়ে ভেতরে আসার কারো পায়ের শব্দ শুনে একসাথে সেদিকে ঘুরে তাকাতেই দেখে ইভান, যাকে আজকে বেশ সুন্দর আর অন্যরকম লাগছে। ইভান এভাবে সবাইকে তাকাতে দেখে কিছুটা ভোরকে মেকি হেসে মাথা চুলকায়। এভাবে কি দেখছো সবাই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।